মহাবিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে ভারী নক্ষত্রগুলোর শেষটা কিন্তু বেশ নাটকীয়। ওদের জীবনের শেষে জন্ম হয় এমন এক জিনিসের যা পদার্থবিজ্ঞানের সব ধারণাকে চ্যালেঞ্জ করে। চলুন আজ আমরা দেখব ঠিক কিভাবে এই ঘটনাটা ঘটে, কিভাবে জন্ম নেয় একটা ব্ল্যাক হোল। আচ্ছা, একবার ভাবুন তো, যদি মহাকর্ষ বা গ্র্যাভিটির শক্তি এতটাই বেড়ে যায় যে আমাদের চেনা জগতের সব নিয়মকানুন তার কাছে হার মানে। এই প্রশ্নটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা, একটা ব্ল্যাক হোলের জন্মরহস্য ভেদ করার চেষ্টা। একটা ব্ল্যাক হোলের গল্প কিন্তু আসলে শুরু হয় একটা বিশাল নক্ষত্রের মৃত্যুর গল্প দিয়ে, আর সেই মৃত্যুটা হয় এক মহাজাগতিক যুদ্ধের শেষে। একটা নক্ষত্র তার জীবনের প্রায় পুরোটা সময় কাটায় একটা নিখুঁত ভারসাম্যের মধ্যে। দেখুন, এর কেন্দ্রের মধ্যে নিউক্লিয়ার ফিউশন থেকে যে প্রচণ্ড শক্তি তৈরি হয় সেটা বাইরের দিকে একটা ধাক্কা দেয়, আর ঠিক একই সময়ে নক্ষত্রের নিজের অসম্ভব ওজন থেকে যে গ্র্যাভিটি তৈরি হয় সেটা তাকে ভেতরের দিকে চাপ দিয়ে পিষে ফেলতে চায়। এই দুই বিপরীত শক্তির লড়াইটাই নক্ষত্রটাকে টিকিয়ে রাখে। এই যে বাইন্ডিং এনার্জি কার্ভ বা বন্ধন শক্তি রেখাটা দেখছেন, এটা বেশ মজার একটা জিনিস। এটা আসলে দেখাচ্ছে একটা নক্ষত্র কিভাবে তার শক্তি তৈরি করে। ব্যাপারটা অনেকটা এরকম, নক্ষত্রগুলো হাইড্রোজেন, হিলিয়ামের মতো হালকা মৌলগুলোকে জুড়ে জুড়ে কার্বনের মতো ভারী মৌল তৈরি করে, আর এই প্রক্রিয়াতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ শক্তি। কার্ভটা যত ওপরের দিকে উঠছে তার মানে নক্ষত্রটা তত বেশি স্থিতিশীল হচ্ছে। কিন্তু এই শক্তি তৈরির প্রক্রিয়াটা সারা জীবন চলতে পারে না। যখন নক্ষত্রের কেন্দ্রে লোহা তৈরি হতে শুরু করে তখনই বলতে গেলে খেলা শেষ। লোহা হলো অনেকটা পারমাণবিক ছাইয়ের মতো, এটাকে জুড়ে আর শক্তি পাওয়া যায় না, উল্টে শক্তি খরচ হয়ে যায়। আর এর ফলেই নক্ষত্রের শক্তির উৎসটা দপ করে নিভে যায়। তো যেই না ভেতরের শক্তির চুল্লিটা নিভে গেল, গ্র্যাভিটির সামনে দাঁড়ানোর মতো আর কেউ থাকল না। এবার শুরু হলো গ্র্যাভিটির একক রাজত্ব। ভাবুন, লক্ষ লক্ষ বছর ধরে যে ভারসাম্যটা ছিল সেটা এক মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। গ্র্যাভিটি বা মহাকর্ষ হয়ে উঠল অপ্রতিরোধ্য, আর নক্ষত্রের কেন্দ্রটা তার নিজের ওজনের চাপেই ভেতরের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে শুরু করে। এই ভয়ঙ্কর পতনটাই কিন্তু একটা সুপারনোভা বিস্ফোরণের শুরু। তবে এই পতনের বিরুদ্ধে প্রথম বাধাটা আসে ইলেকট্রনদের কাছ থেকে। কোয়ান্টাম মেকানিক্সের একটা নিয়ম অনুযায়ী ইলেকট্রনগুলো একে অপরকে ভীষণ অপছন্দ করে, তাই তারা একসাথে থাকতে চায় না। যদি নক্ষত্রের কেন্দ্রের ভর একটা নির্দিষ্ট সীমার মানে চন্দ্রশেখর সীমার কম হয়, তাহলে ইলেকট্রনদের এই ধাক্কাটা গ্র্যাভিটিকে থামিয়ে দেয়। তখন তৈরি হয় একটা শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ। কিন্তু আমরা যে বিশাল নক্ষত্রদের কথা বলছি তাদের ভর এই সীমার চেয়ে অনেক অনেক বেশি। যদি কেন্দ্রের ভর আরও বেশি হয় তখন চাপ এতটাই বেড়ে যায় যে ইলেকট্রনগুলো প্রোটনের ভেতরে ঢুকে নিউট্রন তৈরি করে। এই নিউট্রনগুলো গ্র্যাভিটির বিরুদ্ধে একটা দেয়াল তৈরি করে, যা দিয়ে একটা নিউট্রন স্টার তৈরি হতে পারে। কিন্তু যে দানবীয় নক্ষত্রগুলোর কথা আমরা বলছি তাদের জন্য এই নিউট্রনের দেয়ালও যথেষ্ট নয়। গ্র্যাভিটি সেই দেয়ালও ভেঙে দেয়। পতনটা চলতেই থাকে অসীম ঘনত্বের দিকে। এই যে অপ্রতিরোধ্য পতন, এর ফলেই জন্ম নেয় ব্ল্যাক হোলের সবচেয়ে অদ্ভুত আর বিখ্যাত বৈশিষ্ট্যটা, এমন একটা সীমানা যেখান থেকে আর ফেরা যায় না। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। একটা ব্ল্যাক হোল শুধু জিনিসপত্রকেই টানে না, এটা আসলে স্থানকাল বা স্পেস টাইমের চাদরটাকেই এমনভাবে মুচড়ে দেয় যে ভবিষ্যৎ বলতে আমরা যা বুঝি তার মানেটাই পাল্টে যায়। এই সীমানাটারই নাম হল ইভেন্ট হোরাইজন বা ঘটনা দিগন্ত। এটা কিন্তু কোনো বাস্তব দেয়াল বা সারফেস নয়, এটা স্পেস টাইমের ওপর একটা অদৃশ্য দাগের মতো। একবার এই দাগ পার করে ফেললে ফেরার আর কোনো রাস্তা নেই। মহাবিশ্বের সাথে আপনার সমস্ত যোগাযোগ চিরদিনের মতো শেষ। এই ছবিটা বিষয়টা খুব সুন্দরভাবে বোঝাচ্ছে। এই যে কোণের মতো জিনিসগুলো দেখছেন, এগুলোকে বলে লাইট কোণ বা আলোর শঙ্কু। সহজ ভাষায় এটা হলো আপনার ভবিষ্যতের সমস্ত সম্ভাব্য পথের একটা ম্যাপ। সাধারণত এই ম্যাপে আমরা যে কোনো দিকে যেতে পারি, কিন্তু ব্ল্যাক হোলের কাছে স্পেস টাইম এতটাই বেঁকে যায় যে এই ভবিষ্যতের ম্যাপগুলো ও ভেতরের দিকে হেলে পড়ে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল
একবার ইভেন্ট হোরাইজনের ভেতরে ঢুকে পড়লে আপনি যেদিকেই যাওয়ার চেষ্টা করুন না কেন আপনার ভবিষ্যতের সবকটা রাস্তা একটাই জায়গার দিকে আপনাকে নিয়ে যাবে ব্ল্যাক হোলের কেন্দ্র। পালানো অসম্ভব, কারণ পালানোর মতো কোনো রাস্তাই আর আপনার ভবিষ্যতে নেই। স্পেস টাইম নিজেই আপনাকে কেন্দ্রের দিকে ঠেলে নিয়ে যাবে। চলুন এবার একটা মজার জিনিস দেখা যাক। ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের কী অদ্ভুত প্রভাব দেখা যায়, এটা বোঝার জন্য আমরা দুটো আলাদা দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখব। চলুন কল্পনা করি, একজন খুব সাহসী অভিযাত্রী, যার নাম দিলাম দ্য ভয়েজার, সে একটা ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছে। আর অনেক দূরে একটা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আরেকজন দ্য ওয়াচার তাকে দূরবীন দিয়ে দেখছে। মজার ব্যাপার হলো, এই দুজনের অভিজ্ঞতা হবে সম্পূর্ণ আলাদা। যে ভয়েজার ব্ল্যাক হোলের ভেতরে পড়ছে সে কিন্তু ইভেন্ট হরাইজন পার হওয়ার সময় তেমন কিছুই টের পাবে না, তার কাছে এটা একটা সাধারণ মুহূর্তের মতোই মনে হবে। কিন্তু ওয়াচার, যে দূর থেকে দেখছে, তার অভিজ্ঞতাটা হবে একেবারে অন্য রকম। সে দেখবে যে ভয়েজারের সময় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে, তার ঘড়ি খুব আস্তে চলছে, তার নড়াচড়াও ধীর হয়ে যাচ্ছে। আর ভয়েজারের শরীর থেকে যে আলো আসছে সেটা লাল হতে হতে একসময় পুরোপুরি মিলিয়ে যাবে। ওয়াচার দেখবে ভয়েজার যেন ইভেন্ট হরাইজনের সীমানায় চিরকালের জন্য জমে গেছে, সে কিন্তু কখনোই তাকে দিগন্ত পার হতে দেখবে না। এই যে ওয়াচারের চোখের সামনে থেকে মিলিয়ে গেল, এর কারণ হল মহাকর্ষীয় রেড শিফট। ব্যাপারটা অনেকটা এরকম যে ব্ল্যাক হোলের অসম্ভব গ্র্যাভিটির টান থেকে বেরিয়ে আসতে আলোর কণাগুলো প্রচণ্ড শক্তি খরচ হয়, ওরা ক্লান্ত হয়ে পড়ে। এই শক্তি হারানোর ফলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য লম্বা হয়ে যায়, মানে আলোর রং লালের দিকে সরে যায়, আর শেষ পর্যন্ত আলোটা এতটাই শক্তি হারিয়ে ফেলে যে সেটা আর আমাদের চোখে ধরা পড়ে না। চলুন এবার সেই যাত্রার শেষ পর্বে যাই, যেখান থেকে আজ পর্যন্ত কেউ কোনো খবর পাঠাতে পারেনি, ইভেন্ট হোরাইজনের ভেতরে। ইভেন্ট হোরাইজনের ভেতরে ঢোকার পর বাস্তবতার নিয়মগুলো সব ওলটপালট হয়ে যায়। এখানে আমাদের চেনা স্পেস আর টাইমের ভূমিকা বদলে যায়। আমাদের জন্য সময়ের সাথে এগিয়ে চলাটা যেমন অবশ্যম্ভাবী, হোরাইজনের ভেতরে কেন্দ্রের দিকে এগিয়ে যাওয়াটাও ঠিক ততটাই অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কেন্দ্রটা তখন আর কোনো জায়গা থাকে না, ওটা হয়ে ওঠে একটা অবশ্যম্ভাবী ভবিষ্যৎ। আর সব রাস্তা যেখানে গিয়ে মেশে, সে কেন্দ্রটার নাম হল সিঙ্গুলারিটি। এখানে ঘনত্ব আর গ্র্যাভিটি দুটোই অসীম। আমাদের চেনা পদার্থবিজ্ঞানের কোনো নিয়মই এখানে আর কাজ করে না। এটা হলো স্পেস টাইমের চাদরের মধ্যে একটা ফুটো, সব কিছুর সত্যিকারের শেষ বিন্দু। আর এখানেই আমরা একটা দারুণ প্রশ্নের মুখোমুখি হই। যদি একটা ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি সব কিছু শেষ হয়, তাহলে আমাদের এই মহাবিশ্বের শুরু অর্থাৎ বিগ ব্যাং, সেটাও তো একটা সিঙ্গুলারিটি থেকেই হয়েছিল। তাহলে কি বিগ ব্যাং ছিল একটা হোয়াইট হোল, মানে এমন একটা সিঙ্গুলারিটি যা সব কিছুকে শুষে নেওয়ার বদলে বাইরের দিকে ঠেলে দিচ্ছিল? এই মহাজাগতিক রহস্যটা বিজ্ঞানীদের আজও ভাবিয়ে চলেছে।